আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রিভিয়াস ক্লাসে আমরা নাউন সম্পর্কে ডিসকাস করেছি এবং কোশ্চেন প্র্যাকটিসও করেছি। কিন্তু দৈনন্দিন জীবনে যখন আমরা কথা বলি, আমরা কি সবসময় সেন্টেন্সে নাউনের ইউজ করে থাকি? একদমই না। আমরা কিন্তু এর পরিবর্তে অন্য কিছু দ্বারা নাউনকে ইন্ডিকেট করে থাকি। ঠিক সেটা কি? প্রোনাউন। আর আমাদের আজকের টপিক হচ্ছে প্রোনাউন। তো চলো শুরু করি। দেখো, প্রোনাউন কি? যেটা নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে বসে। এখন প্রোনাউনের মধ্যে কিন্তু কিছু ক্লাসিফিকেশনস আছে। আমরা এক্সাম্পল সহ এই ক্লাসিফিকেশনসগুলো জানবো, কারণ আমাদের এক্সামে কিন্তু এমসিকিউ অনেক সময় ডিরেক্ট কোশ্চেন চলে আসে এক্সাম্পল থেকে যে এটা কোন প্রোনাউনের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো আছে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দ্যাট, দোজ, দিস, সো, সাচ, দ্য সেম। এর মধ্যে দিস, দ্যাট, দোজ, দিস এগুলোই কিন্তু বেশি ইউজ করতে দেখা যায়। এগুলো সবই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মনে রাখার জন্য যে টেকনিকটা আমি ইউজ করে থাকি, বা একটা বলতে পারো একটা স্টোরির মাধ্যমে এটা মনে রাখি, সেটা কি? ধরো এখনকার যুগে আমরা কি করি, যখন আমরা নতুন একটা ছবি তুলি বা আমাদেরকে দেখতে অনেক সুন্দর লাগে বা আমরা ভালো একটা কোনো আর্ট ওয়ার্ক করি, আমরা কিন্তু সেটা ফ্লেক্স করতে পছন্দ করি ইন আ পজিটিভ ওয়ে। ঠিক আছে, আমরা যখন এটা ফ্লেক্স করি আমরা নিজেদেরকে ফ্লেক্স করি, অর্থাৎ সেলফ। তাহলে যখন আমরা দেখবো সেলফযুক্ত কোনো ওয়ার্ড আছে, সেটা কিন্তু আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে, দেখো মাই সেলফ, হিমসেলফ, ইয়োরসেলফ, এখানে সবগুলোই কিন্তু আমাদের সেলফ যুক্ত ওয়ার্ড এবং এগুলো নাউনের পরিবর্তে বসছে, সো এগুলো আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর দেখো রিসিপ্রোকাল। রিসিপ্রোকালের মধ্যে আমরা মনে রাখবো ইচ আদার, অন অ্যানাদার। এছাড়াও কিছু রিসিপ্রোকাল প্রোনাউন্স আছে, কিন্তু আমাদের জন্য এই দুটাই বেশি কমন এবং আমরা এগুলো বেশি ইউজ দেখতে পাই। ঠিক আছে, এরপর দেখো পার্সোনাল। পার্সোনাল মধ্যে আছে আই, ইউ, হি, শি, ইট, উই। এটা একদমই কমন, এটা আমরা জানি। এরপর আছে দেখো ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, আবার ইন্টারগেটিভ কিন্তু প্রোনাউনও হয়। ইন্টারগেটিভ প্রোনাউনের মধ্যে কোনগুলো আছে? হু, হুইচ, হোয়াট, হুম, অর্থাৎ যেগুলো দ্বারা প্রশ্ন করা বোঝায়। এরপর আছে ডিস্ট্রিবিউটিভ। ইচ, আইদার, নাইদার, বা অনেকে ইদার নিদার বলে থাকো, যেটা উচ্চারণ করবো সেটাই সঠিক। এবার দেখো আছে রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হোয়াট, হুইচ, হুজ, দ্যাট, অ্যাজ, বাট, হোয়াট এভার। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের ইন্টারগেটিভের এক্সাম্পল আর রিলেটিভের এক্সাম্পলে কিন্তু সেম সেম কিছু প্রোনাউন্স আছে। কোনগুলো? হু, হুইচ, হোয়াট, এখানে হুম আছে, এখানে হুজ আছে। এখন আমরা সেন্টেন্সে দেখে কি করে বুঝবো যে কোনটা এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন আর কোনটা ইন্টারগেটিভ প্রোনাউন? আমরা সেন্টেন্স দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারবো। ইন্টারগেটিভ প্রোনাউন কোনগুলো হবে? যখন আমরা দেখব কোনো প্রশ্নবোধক বাক্যে শুরুতে ইউজ করা হচ্ছে, যেমন হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট কিন্তু আমাদের ইন্টারগেটিভ প্রোনাউন। কিন্তু যদি আমরা বলি ধরো দ্য গার্ল হু ইজ রানিং ইন দ্য ফিল্ড ইজ মাই কাজিন, এখানে যে আমরা হুটা ইউজ করলাম, এটা কিন্তু দ্য গার্লের সাথে পরে যে বাকি অংশটা আছে সেটাকে রিলেট করছে, সেটাকে কানেক্ট করছে, তাই না? তাই এটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমি এখানে লিখে রেখেছি, দেখো ইন্টারগেটিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো কোশ্চেনে ইউজ করা হয়। আর রিলেটিভ প্রোনাউন কোনগুলো? যেগুলো সেন্টেন্সের একটা পার্টকে অন্য একটা পার্টের সাথে লিঙ্ক করে বা যুক্ত করে। ঠিক আছে, এবার দেখো আছে আমাদের ইনডিফিনিট। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো? ওয়ান, অ্যানি, সাম, নান, ফিউ, মেনি, অর্থাৎ যেগুলো আমরা অনির্দিষ্ট করে বোঝাই। যদি আমি বলি আই হ্যাভ 5 পেন্স, আমার কাছে 5টা কলম আছে, এই 5 দ্বারা কিন্তু আমি পেনের সংখ্যাটাকে নির্দিষ্ট করে দিলাম। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ ফিউ পেন্স, ঠিক আছে, এখানে বোঝাচ্ছে কিন্তু আমার কাছে কিছু পেন আছে। যদিও এখানে কিন্তু 5 তারপর ফিউ আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে থাকি। আমি তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, যখন আমি সংখ্যা বা সময় বা কিছু একটা নির্দিষ্ট করে বলবো না, তখন কিন্তু সেগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট হয়। যেমন আমি বলতে পারি সামবাডি হ্যাজ ডান ইট, এটা আমাদের নাউনের উদাহরণ। ঠিক আছে, এখানে সামবাডি দ্বারা কিন্তু একটা মানুষ কেউ করেছে, কিন্তু অনির্দিষ্ট মানুষ কে করেছে আমি জানি না। কিন্তু আমি যদি বলি মিনা হ্যাজ ডান দিস, তখন কি হবে? মিনা যে একটা নির্দিষ্ট ব্যক্তি এটা করেছে সেটা আমরা বুঝতে পারছি, প্লাস মিনা একটা নাউন। কিন্তু মিনার পরিবর্তে আমি যখন ইউজ করছি সামবাডি হ্যাজ ডান দিস, এটা কিন্তু আমার প্রোনাউন, প্লাস এটা আমাদের ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে, এরপর দেখো পজেসিভ। পজেসিভের মধ্যে কোনগুলো আছে? মাইন, আওয়ার্স, ইয়ার্স, হার্স। ঠিক আছে, পজেসিভ ওয়ার্ডটা আমাদের কাছে খুবই পরিচিত।
আমরা প্রায়ই আমাদের পছন্দের জিনিসের প্রতি কিন্তু পজেসিভ হই, বা আমরা এটা বলতে শুনি সে আমাকে নিয়ে খুব পজেসিভ। মানে কি, তার একটা অধিকার সে তোমার উপর আধিপত্য প্রকাশ করে, অর্থাৎ আমার প্রিয় জিনিসটা আমারই থাকবে, এই ধরনের একটা ওয়ার্ড ইউজ করা হয় পজেসিভ দ্বারা। ঠিক সেরকমই দেখো মাইন, আওয়ার্স, ইয়ার্স, হার্স, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি। যেমন দিস পেন ইজ মাইন, মানে এই কলমটা আমার, আমি একটা জোর প্রকাশ করছি, আমি একটা আধিপত্য প্রকাশ করছি, তাই না? তাহলে এই ধরনের যখন প্রোনাউন্সগুলো থাকবে সেগুলো হবে আমাদের পজেসিভ প্রোনাউন। এইগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউনের উদাহরণ। এরপর দেখো, এটা একটা এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি, কারণ এরকম একটা কোশ্চেন কিন্তু এসছে, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে, যেখানে কিন্তু এখানে ডাই এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। দেখো, দাও, দি, ডাই, এগুলো কিন্তু ওল্ড গ্রামারে বা ওল্ড ইংলিশে ইউজ করা হয়। এগুলোর মানে কিন্তু ইউ বা ইয়র বোঝায়। সাধারণত শেক্সপিয়ারের যেসব তোমাদের নোবেল বা ড্রামা আছে, যেমন হ্যামলেট, এগুলো থেকে যখন একটা ভার্স তুলে দেওয়া হয় এবং বলা হয় আইডেন্টিফাই করতে যে কোন পার্টস অফ স্পিচ, আমরা কিন্তু ভেবে বসি যে হয়তো সেন্টেন্সটা ভুল আছে বা হয়তো কোনো টাইপও হয়েছে, বাট এই তিনটা ওয়ার্ড দ্বারা কিন্তু ইউ বা ইয়র বোঝানো হয়ে থাকে, ঠিক আছে? যেন তোমাদের এরকম কোশ্চেন আসলে কনফিউশন না হয়, এই কারণে আমি এটা তোমাদেরকে একটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে দিয়ে রেখেছি। এরপর দেখো, ভার্বের পূর্বে এবং টু বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। সাবজেক্টিভ ফর্ম কোনগুলো? আই, উই, দে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্টিভ ফর্ম কোনগুলো? মি, আস, দেম, এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এখন দেখি এক্সাম্পল। উই আর গোয়িং টু স্কুল, এখানে দেখো আর গোয়িং আছে টু বি ভার্বের হচ্ছে পরে বা হচ্ছে ভার্বের পূর্বে, ঠিক আছে? এখানে দেখো গোয়িং আছে, আর আছে, এখানে উই বসেছে এবং এটা সেন্টেন্সের শুরুতে আছে, অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম ইউজ হয়েছে। তারপর দেখো, ইট ওয়াজ আই হু নোটিস দ্য ডিফারেন্স, টু বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, ওয়াজ হচ্ছে আমাদের টু বি ভার্ব, তাই এখানে দেখো সাবজেক্টিভ ফর্ম বসেছে। এর পরের রুলসে দেখো, টু বি ভার্ব ব্যতীত অন্য সকল ভার্ব এবং প্রিপোজিশনের পর কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, ঠিক আছে? দে কল্ড আস অন দ্য টেলিফোন, এখানে দেখো কল্ড হচ্ছে আমাদের ভার্ব, এটা কিন্তু টু বি ভার্ব না, এটা এখানে মেইন ভার্ব, এর পরে বসেছে, তাই এখানে উই না বসে আস বসেছে, যেটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। এরপরে দেখো, বাট যখন সেন্টেন্সে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, তখন বাটের পর কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। কেমন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। নান বাট হি উইল ডু ইট, এখানে কিন্তু নান আর হি উইল ডু ইট এই অংশটাকে কিন্তু বাট দ্বারা সংযুক্ত করা হয়েছে। কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হলো সেন্টেন্সের ওয়ার্ডগুলোকে বা দুইটা সেন্টেন্সকে সাধারণত একসাথে যুক্ত করে বা রিলেট করে। এখানে দেখো এই কারণে হি বসেছে, যেটা হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এবার দেখো একটা সেন্টেন্স, বাট মি নো বাটস, এটার মানে হচ্ছে কিন্তু কিন্তু করো না। এখানে দেখো দুইটা বাট আছে, কিন্তু একটাও কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়নি। প্রথম যে বাটটা আছে সেটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং পরে যে বাটসটা আছে সেটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এই কারণে দেখো এখানে কিন্তু প্রোনাউন বসেছে মি, যেটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? এই দুটো রুলস আমি কেন এখানে ইনক্লুড করেছি, আমরা যখন অ্যাডমিশন টেস্টের জন্য প্র্যাকটিস করি আমরা কিন্তু দেখেছি কারেকশন বলে একটা আইটেম থাকে, যেখানে প্রায় সিমিলার টাইপের অনেকগুলো অপশন দেওয়া থাকে এবং সবগুলো দেখে আমাদের মনে হয় এটাও তো ঠিক আছে, এটাও তো ঠিক আছে, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু সেখানে আমাদের নোটিস করতে হয়। তাই এই ধরনের জিনিসগুলো কোথায় কোন সাবজেক্টিভ ফর্ম বসছে, কোথায় অবজেক্টিভ ফর্ম বসছে, আমরা কিন্তু এগুলো মনে রাখবো। এরপর দেখো অর্ডার অফ প্রোনাউন, এটা হচ্ছে ইনফিনিটি স্টার কোশ্চেন। তুমি আর কিছু প্রোনাউনের মনে রাখো আর না রাখো, এই অংশটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন্স আসে এবং এটা খুবই কনফিউজিং। কারণ এখানে পার্সনের অর্ডারটা আমরা কিভাবে বসাবো সেটা নিয়ে কিন্তু আমরা ভ্যাবাচাকা খেয়েছি, আমরা ভুলও করে ফেলি, কিন্তু আমরা কোডের মাধ্যমে এটা মনে রাখবো এবং ইনশাল্লাহ আজকের পর আর আমাদের কারো ভুল হবে না। দেখো, যখন কোনো সাধারণ কাজ বোঝাবে, অর্থাৎ কোনো একটা স্টেটমেন্ট দ্বারা বোঝাবে, তখন কিন্তু আমাদের কোড হবে 231, ঠিক আছে? যেমন ধরো, ইউ, হি অ্যান্ড আই ওয়্যার প্রেজেন্ট দেয়ার, এটা কিন্তু একটা স্টেটমেন্ট বোঝাচ্ছে, অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই ওয়্যার প্রেজেন্ট, আমরা সেখানে উপস্থিত ছিলাম। এখানে দেখো ইউ কিন্তু সেকেন্ড পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমাদের কোড বসলে এখানে 231।
কিন্তু যখন আমাদের কোনো কাজের দোষ স্বীকার বোঝাবে, ধরো তোমরা 3টা বন্ধু আছো, 3জন মিলে কোনো একটা দুষ্টামি করে ফেলেছো, আবার ধরাও পড়ে গেছো। এখন স্বীকার তো করতে হবে। তো রেসপন্সিবল মানুষ কি করে? সে সবসময় নিজের দোষের কথা আগে স্বীকার করে। তাই এখানে আমাদের কোড হবে 1 2 3 বা 123। ঠিক আছে, আর একটা কোড ইউজ করা যায়, সেটা হচ্ছে 132, বাট বেশি প্রেফারেবল হচ্ছে 123, এবং এটা কিন্তু বেশি ইউজ করা হয়ে থাকে। এটা ব্যাকআপ হিসেবে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়, কিন্তু আমি এবং সব জায়গাতে দেখবা বইয়ে সব জায়গাতে এটা বেশি প্রেফার করা হয়। এখানে দেখো আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। ঠিক আছে, এখানে তোমাদের হচ্ছে দেখো আমাদের এখানে 1 2 3 কোড বসেছে 1 2 3। এরপর যদি আমরা আরেকটা দেখতে চাই, হচ্ছে ধরো 132 কোডে যদি আমি দেখতে চাই, তাহলে 132 কোডে আমরা এটা এভাবে লিখতে পারি, আই, হি অ্যান্ড ইউ আর গিলটি। ঠিক আছে, দেখো দুইটা কোড দিয়ে কিন্তু আমি তোমাকে দেখালাম। তোমাদের যেটা খুশি হয় তোমরা ইউজ করতে পারো যখন তোমরা কথা বলবা বা নিজে কিছু লিখবা, কিন্তু যখন আমাদের এমসিকিউ আসবে তখন কিন্তু আমরা প্রেফার করবো কোনটাকে? 123। তাহলে দোষ স্বীকার করার ক্ষেত্রে 123, আর সাধারণ স্টেটমেন্ট থাকলে আমাদের হবে 231। এরপর স্লাইডে যাই। দেখো পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, পজেসিভ প্রোনাউন একটু আগে আমরা পড়লাম কি, যেটা দ্বারা আধিপত্য বোঝায়। ঠিক আছে, দেখো নাউনের রিডান্ডেন্সি দূর করার ক্ষেত্রে কিন্তু সাধারণত পজেসিভ প্রোনাউন সেন্টেন্সে ইউজ করা হয়ে থাকে। রিডান্ডেন্সি কি? রিডান্ডেন্সি মানে বাহুল্য দোষ। ঠিক আছে, এটা আমরা বাংলা গ্রামারেও কিন্তু পড়েছি আমাদের বোর্ডের সময়, যখন আমরা বাংলা সেকেন্ড পেপার পড়েছি। রিডান্ডেন্সি অর্থাৎ বাহুল্য দোষ কেমন হয়? একটা সেন্টেন্সে একই ধরনের ওয়ার্ড বারবার ইউজ করা যায় না, যেমন একটা সেন্টেন্সের মধ্যে দুটা নেগেটিভ সাধারণত বসে না, ঠিক ওই ধরনের রিডান্ডেন্সি এখানে। দেখো হিজ প্ল্যান ইজ বেটার দ্যান মাই প্ল্যান। এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে সেন্টেন্সটা তো ঠিকই আছে, কিন্তু এটা কিন্তু ইংলিশ গ্রামার ওয়াইজ এখানে রিডান্ডেন্সি হয়েছে, কারণ এখানে নাউনের ব্যবহার এক্সেস হয়ে গেছে। দেখো হিজ প্ল্যান আবার মাই প্ল্যান, এখানে কিন্তু সেন্টেন্সটা মানে খুব একটা শ্রুতি মধুর হচ্ছে না, তাই না? কিন্তু যদি আমি বলি হিজ প্ল্যান ইজ বেটার দেন মাইন, এটা কিন্তু শুনতেও ভালো লাগছে এবং এখানে কিন্তু রিডান্ডেন্সি নাই। তাই এটাও কিন্তু আমাদের কারেকশন যে আইটেমটা আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কাজে দিবে, তা আমরা এটাও খেয়াল করব। এরপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্সেস এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন তো আমরা পড়লাম, স্থানযুক্ত ওয়ার্ড দেখো বাক্যে অবজেক্ট হিসেবে ভার্ব ও প্রিপোজিশনের পরে বসবে। রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে অবজেক্ট হিসেবে এবং ভার্ব আর প্রিপোজিশনের পরে, যেমন হি লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর। কিন্তু এমফ্যাটিক প্রোনাউন কোনগুলো? যেগুলো হচ্ছে জোর প্রদান করে সাবজেক্ট বা অবজেক্টের পরে বসবে। মজার বিষয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের উদাহরণগুলো কিন্তু সেম, সবগুলো কিন্তু সেলফযুক্ত, অর্থাৎ একই ওয়ার্ডগুলো, কিন্তু এই তো আবার ওখানে ইউজের কারণে ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। দেখো আই মাইসেলফ মেট হিম, এখানে কিন্তু জোর প্রদান করছে নিজের ওপর, অর্থাৎ আমি নিজে তার সাথে দেখা করেছি, প্লাস এখানে সাবজেক্টের পর বসেছে। তাহলে এই দুটা ক্ষেত্রে কিন্তু আমরা নোটিস করব যে কখন এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে, কখন এটা এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে। এবার দেখো থিংস টু রিমেম্বার while ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ইচ, আইদার, নাইদার এগুলো যখন সেন্টেন্সে ইউজ করা হয় বিভিন্ন রকম স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু ভার্ব এবং পার্সন এগুলোর মধ্যে একটু ভ্যারাইটি আসে, যেমন কোথাও সিঙ্গুলার ইউজ হয়, কোথাও প্লুরাল ইউজ হয়। তো আমরা এখন সেই ফরমেশন এবং স্ট্রাকচারগুলো দেখব। এখন দেখো যখন ধরো ইচ ইউজ করব, তখন ধরো আমাদের স্ট্রাকচারটা আছে ইচ প্লাস নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, এখানে দেখো ইচ বয় হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক, এখানে ইচ আছে, বয় আমাদের নাউন, সিঙ্গুলার ভার্ব দেখো হ্যাজ বসেছে এখানে, ডান, তারপরে দেখো অবজেক্টও কিন্তু হিজ ওয়ার্ক বসেছে। ঠিক আছে, এরপর দেখো যখন ইচ থাকবে, নাউন থাকবে, সাথে একটা অ্যান্ড থাকবে, আবার ইচ নাউন এবং সিঙ্গুলার ভার্ব হবে। দেখো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে কিন্তু আমরা অনেকে ভাবতে পারি এখানে তো দুইটা মানুষ বলা হচ্ছে বা দুই ধরনের সাবজেক্ট আছে, ইচ বয় ইচ গার্ল, তাহলে এখানে তো প্লুরাল হওয়ার কথা, কিন্তু এটাই হচ্ছে ইচের স্পেশালিটি, এক্ষেত্রেও কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে। দেখো এরপর আমাদের থার্ড স্ট্রাকচার যেটা আছে ইচ অফ দ্য স্ট্রাকচার। ঠিক আছে,
সেন্টেন্সের শুরুতে যখন ইচ অফ দ্য থাকবে তারপরে কিন্তু প্লুরাল নাউন হবে, কিন্তু ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। এটা খুবই একটা মজার স্ট্রাকচার, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে এমসিকিউ কিন্তু কোশ্চেন্স আসে। দেখো, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট। এখানে কিন্তু ইচ অফ দ্য আছে, তারপরে দেখো স্টুডেন্টস আছে। স্টুডেন্টস হচ্ছে আমাদের প্লুরাল নাউন, সেই হিসেবে কিন্তু এখানে আমাদের হ্যাভ বসা উচিত ছিল, হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, কিন্তু এখানে কিন্তু হবে হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট। এটা কিন্তু গ্রামাটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। এটা স্টার মার্ক, কারণ এটা কিন্তু এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। অনেকে আমরা ভুল করে হ্যাভ বসিয়ে দিই স্টুডেন্টস দেখে, কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে ইচ অফ দ্য, ঠিক আছে। ইচ অফ দ্য থাকলে আমাদের প্লুরাল নাউন থাকলেও কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এরপরে এরপরে দেখো, ইচ যদি আমাদের প্লুরাল নাউন বা প্রোনাউনের পরে অ্যাপোজিশনের মতো কাজ করে, তখন কিন্তু আমাদের ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। অ্যাপোজিশন কি? অ্যাপোজিশন আমরা পড়েছি এবং আমরা জানি, যখন কোনো একটা নাউনের পর কমা দেওয়ার পরে তার একটা এক্সট্রা পরিচয় দেওয়া হয়, সেটাকে কিন্তু সাধারণত অ্যাপোজিশন বলা হয়ে থাকে। যেমন ধরো, আলবার্ট আইনস্টাইন কমা দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, এটা কিন্তু একটা অ্যাপোজিশন। এখন এখানে দেখি, দে ইচ হ্যাভ আ প্রবলেম, ঠিক আছে। এখানে দেখো দে আছে, এখানে হ্যাভও বসেছে, কিন্তু এখানে তো ইচও আছে। আমরা একটু আগে দেখলাম যে ইচ থাকলে সাধারণত কিন্তু সিঙ্গুলার ভার্ব হচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপোজিশনের কারণে ইচ থাকার পরেও দের সাথে কিন্তু এখানে ভার্ব প্লুরাল বসবে। আবার দেখো, উই ইচ উইশ টু টেক রিস্ক, এখানে ইচ থাকার ফলে কিন্তু উইশেস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু উই আছে, এখানে কিন্তু উইশই বসবে, ঠিক আছে। এটা একটু ডিফারেন্ট টাইপের ফরমেশন, কিন্তু আমরা এটা খেয়াল করবো, বাট এটার থেকে কিন্তু এর আগের ফরমেশনটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো, ইদার বা নিদার, ঠিক আছে। ইজের আমাদের ফরমেশন স্ট্রাকচার শেষ। এখন আমরা দেখবো ইদার বা নিদার থাকলে সেন্টেন্সে আমরা কিভাবে এটা ইউজ করব। দেখো, ইদার বা নিদার, তারপর অফ, তারপরে দা, তারপরে প্লুরাল নাউন থাকলেও ভার্ব হবে কিন্তু আমাদের সিঙ্গুলার। আমরা এক্সাম্পল দেখি, ইদার বা নিদার অফ দ্য স্টুডেন্টস ইজ গুড। স্টুডেন্টস আছে, তারপর এখানে হবে ইজ গুড। এরপর দেখো, ইদার বা নিদারের পর সিঙ্গুলার নাউন হবে, ভার্ব কিন্তু সিঙ্গুলারই হবে। আমরা এর আগে উপরে দেখে আসলাম, ইদার বা নিদার অফ, তারপরে দা থাকবে, এবং আমরা কিন্তু প্লুরাল নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব এখানে ইউজ করেছি। কিন্তু পরেরটাতে কিন্তু শুধু ইদার বা নিদার আছে, তারপর আমাদের নাউনও আছে সিঙ্গুলার এবং ভার্ব আছে সিঙ্গুলার। দেখো, ইদার বয় ইজ গুড, ওকে। এরপর দেখো, কনজাংশন হিসেবে যদি ইদার বা নিদার ইউজ করা হয়, তখন কিন্তু আমাদের স্ট্রাকচার আবার ভিন্ন হয়ে যায়। দেখো, ইউ ক্যান ইদার কাম উইথ মি অর স্টে অ্যাট হোম। তাহলে এটা কোন রুল? এটা হচ্ছে আমাদের ইদার ডট ডট অর আর, এরপর আমাদের আছে নিদার ডট ডট নর। ইদারের সাথে অর বসে, নিদারের সাথে নর বসে। দেখো, শি নিদার স্মাইল নর স্পিক, মানে সে না হাসলো না কথা বললো, বা আমরা এভাবে বলতে পারি, সে তো হাসলোই না, কথাও বললো না, ঠিক আছে। তখন এটা কিন্তু আমরা কোন সময় দেখলাম? আমরা দেখলাম যখন ইদার বা নিদার কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে। এখন দেখো, ইদার বা নিদার যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে, এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা একটা আমাদের স্টার মার্ক কোশ্চেন, ঠিক আছে। এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে। ফার্স্টে একটু অংশ দেওয়ার পরে ইদার বা নিদারের ফরমেশনতে কিন্তু অনেকগুলো অপশন থাকে। এখন আমরা দেখব যে কিভাবে এটা ব্যবহৃত হয়। হি ডিডন্ট ফিনিশ দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের বাক্যের প্রথম অংশ। এর পরের অংশটা যদি আমি ইদার দিয়ে ফর্ম করতে চাই, তখন আমি বলবো শি ডিডন্ট ইদার। দেখো, ইদার কিন্তু এখানে লাস্টে বসেছে, কিন্তু যখন আমি নিদার দিয়ে স্ট্রাকচার করব, তখন আমি লিখব নিদার ডিড শি। নিদার কিন্তু বাক্যের শুরুতে বসেছে। এটা মনে রাখার খুবই একটা ভালো উপায় হচ্ছে, ইদার শেষে বসবে, নিদার শুরুতে বসবে। আমি এভাবে মনে রাখি, একদম ইজি। দেখো, ইদার হলে ইদার বসবে শেষে, নিদার বসবে আগে। এরপর দেখো, হু ভার্সেস হুম। এখানে কিন্তু আমাদের আবারও অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, আর এখান থেকে অনেক অনেক কোশ্চেন্স আসে এবং আমরা প্রায় কনফিউজড হয়ে যাই।
ফিল ইন দ্য গ্যাপসে কি বসবে, হু বসাবো নাকি হুম বসাবো? এটা আমরা সহজেই কিন্তু একটা টেকনিকের মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করতে পারি। দেখো, যখন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা ইকুয়াল থাকবে, অর্থাৎ যতগুলো সাবজেক্ট আছে ততগুলো যদি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে কিন্তু বসবে আমাদের হোম। এক্সাম্পলের মাধ্যমে আমরা এটা দেখার চেষ্টা করি। আই নো দ্য বয় হুম কামাল টিচার্স। ঠিক আছে, এখানে দেখো আমাদের সাবজেক্ট কিন্তু দুটা, আই একটা সাবজেক্ট, কামাল একটা সাবজেক্ট। আবার দেখো ফাইনাইট ভার্ব আমাদের দুইটা, নো আমাদের একটা ফাইনাইট ভার্ব, টিচার্সটা কিন্তু আমাদের একটা ফাইনাইট ভার্ব। অর্থাৎ এখানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের পরিমাণটা ইকুয়াল, তাই এখানে আমাদের বসেছে হুম। কিন্তু যদি আমাদের সমান না হয় তখন কি হবে? যদি আমাদের সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের মানটা বা পরিমাণ সমান না হয়, অর্থাৎ সংখ্যা সমান না হয়, তাহলে কিন্তু হু বসবে। দেখি আমরা, হি ওয়াজ দ্য অর্ডার হু আই বিলিভ ওয়াজ মোস্ট লাইকলি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড। ঠিক আছে, এখন দেখো হি আমাদের এখানে সাবজেক্ট একটা, আর এখানে আমাদের সাবজেক্ট একটা, এখানে আমাদের দুটা সাবজেক্ট আছে, কিন্তু এখানে আমাদের ভার্ব কিন্তু আমরা তিনটা দেখতে পাচ্ছি। কোন তিনটা? ওয়াজ একটা আমাদের ভার্ব, বিলিভড একটা ভার্ব, আবার দেখো এখানে আর একটা ওয়াজ আছে। ঠিক আছে, এখানে আবার এরকম নিয়ম না যে ওয়াজটা একবার আছে আর একবার কেন ধরবো, এটা এভাবে হবে না। একই ভার্ব যদি তোমার তিনবার থাকে, আমি তিনবারই আলাদা আলাদা করে ধরবো। ঠিক আছে, তাহলে এখানে তো আমাদের সাবজেক্ট দুইটা কিন্তু ভার্ব কিন্তু আমাদের তিনটা আছে, তার মানে এটা নট ইকুয়াল, তাই এখানে হু ইউজ করেছি আমরা। এরপর দেখো, হু বা হুমের পূর্বে ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন থাকলে এবার যুক্ত হবে না। ব্যক্তিবাচক থাকলে এবার যুক্ত হবে না, কিন্তু পূর্বে ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন থাকলে এবার যুক্ত হবে। থামো, কি ভুল হয়েছে। এখানে হবে না থাকলে, এখানে একটা না করো সবাই। এ দেখো, যদি পূর্বে ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন না থাকে তাহলে কিন্তু এভার যুক্ত হবে, আর যদি থাকে তাহলে এভার যুক্ত হবে না। দেখো, আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। এখানে দেখো দ্য বয় কিন্তু একটা ব্যক্তি, এখানে আমাদের হু বসেছে কারণ এখানে আমাদের কিন্তু দ্য বয় হচ্ছে একটা ব্যক্তিবাচক আছে, তাই এখানে আর এভার আমরা বসাবো না। কিন্তু এর পরের সেন্টেন্সটা তো দেখো, I saw whomever you gave the book. এখানে কিন্তু ড্যাশের আগে আমাদের কোনো ব্যক্তিবাচক শব্দ নাই, যে কারণে এখানে আমাদের হুমের সাথে একটা এভার যুক্ত হয়েছে, তাই এখানে হবে হুম এভার। এটা আমাদের সেকেন্ড ধরনের টেকনিক বোঝার জন্য, কোথায় আমরা হু বা হুম বসাবো, আবার কোথায় আমরা হু এভার বা হুম এভার বসাবো। তাই আমরা কি খেয়াল করব যে ড্যাশের পূর্বে আমাদের ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন আছে কিনা। যদি ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন থাকে তাহলে এভার যুক্ত হবে না, কিন্তু যদি ব্যক্তিবাচক নাউন বা প্রোনাউন না থাকে তাহলে কিন্তু আমরা এভার যুক্ত করব। এরপর দেখো, বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তখন আমরা কি করব? আমরা তো সেন্টেন্সের মাঝে যখন দেখছি গ্যাপ বা হু বসবে নাকি হুমেভার বসবে, সেটা তো আমরা দুই ধরনের টেকনিকের মাধ্যমে জানলাম। কিন্তু এখন ধরো সেন্টেন্সের শুরুতে একটা আমার গ্যাপ দিয়ে রেখেছে, এখন আমি এখানে কি ইউজ করব? এটা আরো ইজি। গ্যাপের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু হোম এভার বসবে, ডিরেক্ট হোম এভারই বসবে। তো এখানে ছিল ড্যাশ ইউ নো উইল কাম হিয়ার, তাহলে এখানে হবে হুম এভার ইউ নো উইল কাম হিয়ার। কিন্তু যদি আমাদের গ্যাপের পর সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু এখানে হবে হু এভার। ঠিক আছে, দেখো, হু এভার ডিড দিস উইল বি ফাইন্ড, কারণ এখানে আমাদের কোনো সাবজেক্ট নাই। এর আগের সেন্টেন্সটাতে কিন্তু আমাদের একটা সাবজেক্ট ছিল ইউ, তাহলে আমাদের হু ভার্সেস হুমের মধ্যে আমরা দেখলাম যে কখন আমরা সেন্টেন্সে হু ব্যবহার করব, কখন আমরা হুম ব্যবহার করব। তারপরে আমরা দেখলাম কখন আমাদের এভার যুক্ত হবে, অর্থাৎ কখন আমরা হু ব্যবহার করব, কখন আমরা হু এভার ব্যবহার করব, অথবা কখন হুম ব্যবহার করব, কখন হুম এভার ব্যবহার করব। কিন্তু এখন আমরা দেখলাম যে যদি শুরুতে আমাদের ফিল ইন দ্য গ্যাপস থাকে তাহলে আমরা ওখানে কি ব্যবহার করব? হুম এভার ব্যবহার করব নাকি হু এভার ব্যবহার করব? তাহলে আমাদের আশা করি হুম এবং হু এর মধ্যে যতগুলো কনফ্লিক্ট যা ছিল সবগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদের প্রোনাউনের ক্লাস শেষ।
আমি চেষ্টা করেছি এর মধ্যে তোমাদের প্রণয়নের যা যা দরকার সবগুলো কভার করার। শেষ করার আগে আমি আরেকবারও বলবো, তোমাদের যে কোডটা শিখালাম আমি অর্ডার ইউজ করার, সেটা তোমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবা, কারণ ওটা এখন সব থেকে ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। আমাদের ডিসকাশন শেষ হয়েছে, এখন আমরা যাব আমাদের প্র্যাকটিস সেশনে। দেখো, which one of the following is an example of an indefinite pronoun? আমরা কিন্তু একদম লেকচারের ফার্স্ট স্লাইডে কিন্তু এক্সাম্পল দেখে এসেছি ইনডিফিনাইট প্রোনাউন কোনগুলো, যেগুলো দ্বারা অনির্দিষ্ট কিছু বোঝায়। যেমন এখানে দেখো, such, either, this, any, এগুলোর মধ্যে অনির্দিষ্ট কোনটা বোঝাচ্ছে? any বোঝাচ্ছে, তাই না? this তো আমাদের ডেমনস্ট্রেটিভের মধ্যে আছে, such আমাদের ডেমনস্ট্রেটিভের মধ্যে আছে, আবার either, neither এগুলো কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটিভের মধ্যে আছে। এবার দেখো, which one of the following is a demonstrative pronoun? ডেমনস্ট্রেটিভের মধ্যে কি আছে? these, that, those, this, এই যেখানে আছে those. I taught myself French. The underlined word is a reflexive pronoun. কেন? কারণ দেখো self যুক্ত pronoun, তাই এটা হচ্ছে আমাদের reflexive pronoun. There is no mother but loves her child. Here but is, এটা কিন্তু আমরা অনেকে কনজাংশন ভাবতে পারি, বাট এখানে কিন্তু এটা নেগেটিভ রিলেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন? দেখো এখানে যে বাটটা আছে সেটা there is no mother আর loves her child এই দুটোকে কিন্তু কানেক্ট করেছে, কিন্তু এই সেন্টেন্সটার কিন্তু একটা নেগেটিভ অর্থ দেয়। এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝায়? পৃথিবীতে বা এমন কোনো মাই নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ পজিটিভ ওয়েতেই বোঝাচ্ছে, বাট এটা একটা নেগেটিভ সেন্টেন্স। সেই কারণে এখানে বাট কিন্তু আমাদের নেগেটিভ রিলেটিভ হিসেবে ইউজ হয়েছে। এরপর দেখো, দ্যাটস দ্য জেন্টলম্যান ড্যাশ আই স্পোক অ্যাবাউট দ্য জব। এখন এখানে কি বসবে? এখানে আমাদের বসবে টু হোম। আমরা হু আর হুমের ইউজের ক্ষেত্রে কিন্তু এগুলো দেখে আসলাম একটু আগে। এরপর দেখো, she insisted on dash leaving his house. যখন আমরা দেখবো সেন্টেন্স আমাদের insisted on এই ধরনের ফর্মেশন আছে, তখন কিন্তু এখানে আমাদের বসে অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। এখানে দেখো আমরা হিজ বসাবো। Which of the following is a correct example of demonstrative pronoun? এটা একটা মজার কোশ্চেন। এখানে দেখো আমাদের সবগুলো অপশনের ক্ষেত্রেই কিন্তু দিস ব্যবহার করা হয়েছে, লাস্টেরটাতে ব্যবহার করা হয়নি, মানে দ্যাট আছে, বাট ঠিক আছে, এটা তো আগেই বাদ। এখন দেখো অ্যান্সার কিন্তু হবে দিস ইজ মাই কোট, কিন্তু বাকি দুটাতে তো দিস আর দিস আছে, তাহলে এটা কেন ব্যবহৃত হলো না? এখানে দেখো, দিস শার্টস হ্যাভ বিন আয়রনড প্রপারলি। শার্টস কিন্তু একটা নাউন, নাউনের পূর্বে কিন্তু বসে আমাদের অ্যাডজেক্টিভ, এটা কিন্তু আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করব, বাট এখন আমরা এটা দেখি এই দিসটা তাহলে হবে না, কারণ এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার দেখো, দিস ড্রেস বিলংস টু মি। ড্রেস আমাদের নাউন, নাউনের পূর্বে বসেছে দিস, এটা এখানে অ্যাডজেক্টিভ, তাই এখানে দিস বা দিস থাকা সত্ত্বেও কিন্তু সেগুলো প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়নি। কিন্তু দেখো দিস ইজ মাই কোট, এখানে কিন্তু এটা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ আমি ইন্ডিকেট করে দিচ্ছি যে ওই কোটটা আমার কোট বা এই কোটটা আমার কোট। এরপর দেখো, চুজ দ্য সেন্টেন্স উইদাউট আ পার্সোনাল প্রোনাউন। এখানে কিন্তু উইদাউট বলেছে, ঠিক আছে? তাহলে আমরা দেখি কোথায় নাই। উই হ্যাভ টু লিভ, সো গিভ আওয়ার সিটস। আওয়ার আছে, হবে না। শি টোল্ড আস উই ওয়ার লেট ফর দ্য পার্টি, হবে না। আই সে দ্যাট, শি আছে, এখানে হবে না। এই সেন্টেন্সটা দেখি, দেয়ার ওয়াজ আ রিভার ইন দ্য ডিস্টেন্স। এখানে আমাদের কোনো পার্সোনাল প্রোনাউন নাই। এবার দেখো, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স গিভেন বিলো। এই দেখো এটা আমাদের ইনফিনিটি কোড থেকে এসছে। কি কোড দেখি, ইউ হি অ্যান্ড আই ওয়েন দেয়ার, এটা তো হবেই, বাট ওপরে এটা হবে না, কারণ ইউ অ্যান্ড হি ওয়েন দেয়ার এটা তো আমাদের কোডে ফর্মেশনে ছিল না। তারপর দেখো, আই ইউ অ্যান্ড হি ওয়েন দেয়ার, এটা হবে না, কারণ কি আমরা জানি 123 কোড আমরা ব্যবহার করি দোষ স্বীকার করার ক্ষেত্রে। এখানে তো একটা জেনারেল স্টেটমেন্ট দিচ্ছে, তাই এটা হবে না। হি ইউ অ্যান্ড আই ওয়েন দেয়ার।
এখানে দেখো হি আগে চলে আসছে, অর্থাৎ আমাদের 3, 2, 1 এরকম তো আমাদের ফরমেশনে ছিল না, তাই এটা আমাদের হবে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার। এরপর দেখো neither of the statements is true. The word neither is distributive. এটা আমরা ডিরেক্ট একদম এক্সাম্পলেই দেখেছি। One should be careful about one's duty. ঠিক আছে, এখানে আমরা মনে রাখবো once যখন আমরা লিখবো সবসময় কিন্তু এখানে একটা অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা এই অ্যাপোস্ট্রফি থেকে একটা কথা মনে পড়লো, আমরা অনেকে জানি অনেকে জানি না। দেখো ইটস আর ইটস এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা অনেকেই ভাবি যে হয়তো এটা কারেক্ট, এটা মনে হয় ভুল। আসলে না, দুটোর পারপাস কিন্তু আলাদা। যখন অ্যাপোস্ট্রফি এস ছাড়া ইউজ করা হয় ইটস, তখন কিন্তু বোঝায় ইহার। ঠিক আছে, যেমন ইটস মাই থিং, অর্থাৎ এটা আমার জিনিস। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ছাড়া ইউজ করব। কিন্তু যখন আমি অ্যাপোস্ট্রফি ইউজ করব এই এসটা দ্বারা কিন্তু তখন হয় ইট ইজ বোঝায় বা ইট হ্যাজ বোঝায়, অর্থাৎ এটার সাথে একটা টু বি ভার্ব যুক্ত আছে। সো এটা আমরা অনেকে জানি অনেকে জানি না, বা অনেকে কনফিউশন থাকে। আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। হু, হুইচ, হোয়াট, আর এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। যেহেতু অপশানে ইন্টারোগেটিভ নাই, তাই আমাদের চিন্তার কোনো বিষয় নেই, এটা হবে আমাদের রিলেটিভ প্রোনাউন। আই ডোন্ট নো ড্যাশ ড্রেস ইট ইজ, তাহলে এখানে কি হবে? হুজ ড্রেস ইট ইজ। এরপর দেখো আই হ্যাড 2 eggs ফর ব্রেকফাস্ট বাট ড্যাশ অফ দেম ওয়াজ ফ্রেশ। কি হবে এখানে? neither of them was fresh, মানে তাদের মধ্যে বা দুটোর কোনোটাই ফ্রেশ ছিল না। ইদার কখন ব্যবহার করা হয়? ইদার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে সেন্টেন্সের শেষে। ফরমেশন আমরা দেখলাম, কিন্তু নিদার কিন্তু ব্যবহার করা হয় সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ পরবর্তী যে অংশটা আমরা ইউজ করব শুরুতে বসবে নিদার, শেষে বসবে ইদার। এরপর দেখো দে কল ড্যাশ অন দ্য টেলিফোন। আমরা এটা কিন্তু এক্সাম্পলেও দেখলাম, দে কলড আস অন দ্য টেলিফোন। কারণ কল্ড হচ্ছে এখানে আমাদের কি, এটা আমাদের মেইন ভার্ব। মেইন ভার্বের পরে অর্থাৎ টু বি ভার্ব ব্যতীত যে কোনো ভার্বের পরে যখন আমাদের প্রোনাউন বসবে সেটা কিন্তু অবজেক্টিভ ফর্ম ইউজ করা হয়। এরপর দেখো লেট ড্যাশ ইন্ট্রোডিউস ড্যাশ টু ড্যাশ। এটা খুবই একটা কনফিউজিং কোশ্চেন, কিন্তু খুবই ইজি। দেখো লেট মি ইন্ট্রোডিউস ইউ টু হিম, এটা অবভিয়াসলি গ্রামাটিক্যালি কারেক্ট। এখন দেখো লেট মাই, এটা তো আগেই হবে না, মাই ইন্ট্রোডিউস তো হয় না, মাই ইন্ট্রোডাকশন বলা যায়, কিন্তু এখানে তো ইন্ট্রোডিউস আছে। এরপর দেখো লেট মাই সেলফ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু হিমসেলফ, এটা হবে না, এটা গ্রামাটিক্যালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সাধারণত আমরা এরকম ধরনের সেন্টেন্স কিন্তু ইউজও করে থাকি না। তারপর দেখো লেট মাইন ইন্ট্রোডিউস, এটা তো হবেই না, কারণ এখানে তো পজিটিভের কোনো বিষয় নাই। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে লেট মি ইন্ট্রোডিউস ইউ টু হিম। তাহলে আমাদের প্র্যাকটিস সেশনে শেষ হয়ে গেল, এবং কোশ্চেন দেখে আশা করি তোমরা বুঝতে পারছো প্রোনাউনের ক্লাসটা কত ইম্পর্টেন্ট। ডিরেক্ট উদাহরণ থেকে কোশ্চেন্স আসছে, বা আমি যেগুলো তোমাদেরকে পয়েন্ট আউট করে দিয়েছি সেখান থেকে কিন্তু কোশ্চেন্স আসছে। তাহলে বেশি বেশি করে প্রোনাউন প্র্যাকটিস করে ফেলো, এবং ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম হবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।